অফিসে এসে দেখি সবাই কাজ বন্ধ করে বসে আছে। আমি এগিয়ে গিয়ে একজনকে জিজ্ঞেস করি, সবাই কাজ বন্ধ করে এভাবে কেন বসে আছে? সে যা বলে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কাল নাকি অফিস থেকে বাসায় যাবার পথে রোদের গাড়ির মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়। আমি দৌড়ে অফিস থেকে বের হয়ে যাই। চোখের পানিগুলো অবিরাম ঝরছে। ব্যাগ থেকে মোবাইল বের করে স্যারকে কল করি। সাথে সাথেই স্যার কল রিসিভ করে। স্নেহা বলো। স্যার, রোদের কি হয়েছে? কেমন আছে এখন? আর কোথায় আছে এখন? গতকাল সন্ধ্যার দিকে একজন কল করে বলে রোদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, আর উনিই রোদকে হসপিটালে নিয়ে আসে। গাড়ির কাঁচ ভেঙে পায়ে, হাতে, বুকে কাজ বসে গেছে। গতকাল 3 ঘন্টার অপারেশনের পর ডক্টর বলেন ভয়ের কিছু নেই, কিন্তু ওর সুস্থ হতে 1 মাসের ওপর সময় লাগবে। আর সবচেয়ে খারাপ খবর হলো ওর ডান হাতটা ভেঙে গেছে। ডক্টর প্লাস্টার করে দিয়েছে, কিন্তু হাত পুরোপুরি ভালো হতে অনেক দিন সময় লাগবে। আমাকে আপনি ঠিকানাটা মেসেজ করে পাঠান স্যার, আমি রোদকে দেখব। ঠিক আছে, দিচ্ছি। তোমাকেও কিছু বলার আছে, আমি কল করতাম তোমাকে। আমি ঠিকানা দ্রুত পাঠাতে বলে কল কেটে অপেক্ষা করতে থাকি। কয়েক মিনিট পর স্যার ঠিকানা পাঠালে আমি একটা সিএনজি নিয়ে চলে আসি হসপিটালে। রিসেপশনে গিয়ে রোদের নাম বলে জিজ্ঞেস করি কত নাম্বার কেবিনে আছে। রিসেপশনের মেয়েটা আমাকে কেবিন নাম্বার বলতেই আমি দৌড়ে কেবিনের সামনে এসে দেখি স্যার একটা বেঞ্চে মাথায় হাত রেখে বসে আছে। আমাকে উপস্থিত বুঝতে পেরে মাথা তুলে তাকায়। আমাকে দেখে বসা থেকে উঠে দাঁড়ায়। ভিতরে ঘুমিয়ে আছে, ডক্টর ঘুমের ইঞ্জেকশন দিয়ে রেখেছে। ভিতরে যাও, তবে কোনো শব্দ করো না। কোনো রকম চেঁচামেচি রোদের জন্য ক্ষতির কারণ। স্যার, রোদ কোথায়? আমি রোদকে দেখব। আমি কিছু না বলে চুপচাপ কেবিনের ভিতরে ঢুকি। একটা বেডে শুয়ে চোখ বন্ধ করে আছে রোদ। গায়ে হসপিটালের আকাশি রঙের পোশাক পরানো, মাথায় ব্যান্ডেজ করা। ডান হাতটা প্লাস্টার করে বুকের উপর রেখে দিয়েছে। চোখের পানিগুলো আটকে রাখতে চেয়েও আর পারলাম না। টপ টপ করে চোখের পানিগুলো গাল গড়িয়ে ফ্লোরে পড়ছে। রোদের বেডের কাছে এসে এক পলকে তাকিয়ে আছি রোদের মুখের দিকে। একটা হাত ওর গালে রাখি, একটু নিচু হয়ে রোদের কপালে ঠোঁট ছোঁয়াই। নিজেকে সামলাতে পারছি না রোদের এই অবস্থা দেখে। দৌড়ে কেবিন থেকে বের হয়ে দেওয়ালে হেলান দিয়ে শব্দ করে কান্না করতে থাকি। স্যার আমার কাছে এসে আমার কাঁধে হাত রাখে। আমি স্যারকে জড়িয়ে ধরে কান্না করতে থাকি। স্যার আমার মাথায় হাত রেখে বলে, কান্না করো না মা, আমি সবই জানি তোমার আর রোদের ব্যাপারে। রোদ আমাকে সবই বলেছে। ডক্টর বলেছে ঠিক মতো যত্ন নিলে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এমনটা কিভাবে হলো স্যার? রোদ কেন এমনটা করলো? এটা একটা অ্যাক্সিডেন্ট, আর দুর্ঘটনায় তো কারো হাত থাকে না। এখন রোদকে সুস্থ করে তোলার দায়িত্ব তোমার। তোমার আম্মুকে নিয়ে আমাদের বাসায় থাকবে যতদিন রোদ সুস্থ না হয়। আর রোদ সুস্থ হয়ে উঠলে আমি তোমাদের বিয়ে দেব। আমার ঘরের লক্ষ্মীকে আমি ঘরে তুলব। নিজেকে সামলাও। রোদকে কবে বাসায় নিয়ে যাওয়া যাবে স্যার? কালকে বাসায় নিয়ে যাব। ডক্টরের সাথে আমার কথা হয়েছে। ডক্টর বলেছে 24 ঘন্টা ওর দেখাশোনা করার জন্য একজনকে লাগবে। সেটার জন্য আমি আছি স্যার। রোদের সাথে সব সময় আমি থাকবো। তাহলে তো হয়েই গেল। এবার কান্না বন্ধ করো। এত মিষ্টি মেয়ের চোখে পানি মানায় বলো তো? আমি চোখের পানি মুছে রোদের কেবিনে এসে একটা চেয়ারে টেনে ওর মাথার পাশে বসে থাকি। রোদের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে চোখ লেগে গেছে বুঝতে পারিনি। বেডে মাথা রেখে চোখ বন্ধ করে আছি। ঘুম ভাঙতেই সামনে দেয়ালে থাকা ঘরের দিকে তাকিয়ে দেখি 5টা বাজে। আশেপাশে তাকিয়ে বুঝতে পারলাম যে বিকেল হয়ে গিয়েছে। হঠাৎ মনে হলো কেউ আমার পাশে বসে আছে। তাকিয়ে দেখি স্নেহা বেডে মাথা রেখে ঘুমিয়ে আছে। ডান হাত নড়াতে পারছি না, প্লাস্টার করে বুকের উপর রেখে দিয়েছে। বাম হাত স্নেহার মাথায় রাখতেই স্নেহার ঘুমটা ভেঙে যায়। সোজা হয়ে বসে আমার দিকে তাকায়। চোখের পানিগুলো শুকিয়ে দাগ হয়ে আছে। তোমার ঘুম ভেঙে গেছে, কেমন লাগছে এখন? ব্যথা আছে? আমি ঠিক আছি। কি অবস্থা করেছো নিজের এরকম কান্না করে? আমি ঠিক আছি, তুমি একটু শুয়ে থাকো, আমি স্যারকে বলছি ডক্টরকে নিয়ে আসতে। বলেই স্নেহা যেতে নিলে আমি স্নেহার হাত ধরি। স্নেহা হাতের দিকে তাকিয়ে আমার দিকে তাকায়।
কি হলো, কিছু লাগবে তোমার? তোমাকে লাগবে। আমার পাশে একটু বসো। আমি তোমার কাছেই আছি, ডক্টর এসে তোমাকে দেখে যাক। আমি ঠিক আছি এখন, আর ডক্টরকে লাগবে না, তুমি আমার পাশে বসো একটু। আমি আর কিছু না বলে রোদের মাথার পাশে বসি। রোদ ফ্যাল করে তাকিয়ে আছে আমার দিকে। অনেক কিছু বলতে চাইছে বুঝতে পারছি, কিন্তু এখন ওর কথা বললে কষ্ট হবে। তাই আমি বলি, এখন তোমাকে কিছু বলতে হবে না, চুপচাপ শুয়ে থাকো, সুস্থ হয়ে নাও আগে, তারপর তোমার সব কথা শুনবো। তোমার হাতটা আমার মাথায় রাখো না। আমি মুচকি হেসে আমার হাত রোদের মাথায় রাখি। একটু একটু পর স্যার ডক্টর নিয়ে কেবিনে আসলে আমি উঠে বসি। ডক্টর রোদকে চেক আপ করে বলে আগের থেকে এখন বেটার আছে, তবে কোনো রকমের টেনশন যে এই অবস্থায় না করে। টেনশন করলে রোদের ক্ষতি হবে। ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না ডক্টর। ওকে দেখার জন্য এখন যে আছে, কোনো রকমের টেনশন ওকে আর করতেই দেবে না। আব্বুর কথা শুনে স্নেহার দিকে তাকাই। ডক্টর আরও কিছু কথা বলে তারপর চলে যায়। আব্বু স্নেহাকে আমার দিকে খেয়াল রাখতে বলে বাইরে চলে যায়। স্নেহা এসে আমার মাথার পাশে বসে। আমি স্নেহার হাতে হাত রাখি। স্নেহা আমার দিকে তাকিয়ে বলে, গাড়ি ড্রাইভ করার সময় মন কোথায় থাকে তোমার? যদি বড় কোনো কিছু হয়ে যেত? কি আর হতো, মরে যেতাম। তুমি তো মুক্তি পেয়ে যেতে সারা জীবনের জন্য। আমার কথা শেষ হবার আগেই স্নেহা আমার গালে থাপ্পড় দিয়ে বলে, উল্টোপাল্টা কথা বললে আমি তোমাকে মেরে ফেলবো। কি মনে করো তুমি আমাকে? তুমি একাই আমাকে ভালোবাসো? তোমার থেকে 1000 গুণ বেশি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু বাকি মেয়েদের মতো আমি সেটা প্রকাশ করতে পারি না। আউচ! তাই বলে এত জোরে থাপ্পড় দিবে? আমি অসুস্থ একজন মানুষ, কোথায় আদর করবে সেখানে মারছো। উল্টোপাল্টা কথা বললে মারবই, চুপচাপ শুয়ে থাকো। স্যার তোমার জন্য ফল এনেছে, আমি কেটে দিচ্ছি। বলেই স্নেহা ফল ধুয়ে কেটে নেয়, আমাকে ধরে আদর্শ অবস্থায় বসিয়ে দেয় এবং নিজের হাতে ফল খাইয়ে দেয়। খাওয়ানো শেষ হলে স্নেহা উঠতে গেলে আমি স্নেহার হাত ধরেই। কি হলো, কিছু কি লাগবে? আমাকে আর কখনো ছেড়ে যাবে না তো? আমি প্লেটটা টেবিলের উপরে রেখে রোদের গালে দুহাত রেখে ওর নাকে নাক ঘষে বলি, আর কোনো দিনও তোমাকে ছেড়ে যাব না। যতদিন এই দেহে প্রাণ থাকবে আমি শুধু তোমারই থাকবো। রোদ আমাকে এক হাতে জড়িয়ে ধরে গালে কিস করে। আমি রোদের কপালে কিস করে বলি, আচ্ছা এবার ছাড়ো, আমি একটু আম্মুকে কল করি, নয়তো চিন্তা করবে। রোদ আমাকে ছেড়ে দিলে আমি উঠে ব্যাগ থেকে মোবাইল বের করে আম্মুকে কল করি। কল রিসিভ করেই আম্মুর এতগুলো প্রশ্ন করে। কিরে, তোর অফিস ছুটি হয়নি? কয়টা বাজে এখন, খেয়াল আছে? সন্ধে হয়ে যাচ্ছে, তুই এখনো বাসায় আসলি না কেন? আর কতক্ষণ লাগবে তোর বাসায় আসতে? চুপ করে আছিস কেন, কথা বল। তুমি কিছু বলার সুযোগ দিলে তো বলবো, একের পর এক প্রশ্ন করেই যাচ্ছ, কিছু বলতো তার উপায় কই? আচ্ছা এখন কথা না পেঁচিয়ে বল, বাসায় আসলি না কেন এখনো? আমি আম্মুকে সব কিছু বলি। সব শুনে আম্মু বলে, এখন রোদ কেমন আছে? এখন ভালো আছে, আমার সামনেই বসে আছে আর আমার কথা শুনছে। কথা বলবে, দিব? আম্মু দিতে বললে আমি মোবাইল রোদের দিকে এগিয়ে দিই। রোদ মোবাইল নিয়ে আম্মুকে সালাম দেয়। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো এখন? আর অ্যাক্সিডেন্ট হলো কেমন করে? সাবধানে গাড়ি চালাতে পারো না? সাবধানেই চালাচ্ছিলাম আন্টি, কিন্তু কোথা থেকে যে একটা ট্রাক এসে ধাক্কা দিল বুঝতেই পারিনি। আর এখন আলহামদুলিল্লাহ ভালো আছি কিছুটা। তা আপনি কেমন আছেন? এই বয়সে যেমন থাকার কথা। আমি কাল আসবো তোমাকে দেখতে। স্নেহাকে বলো তোমার দিকে খেয়াল রাখতে। কাল সকালে মনে হয় বাসায় নিয়ে যাবে, আর স্নেহা আপনাকে বাসার ঠিকানা বলে দিবে। আপনি তাহলে বাসায় চলে আসুন সরাসরি। আচ্ছা তাই আসবো, দাও স্নেহার কাছে। নাও, তোমার সাথে কথা বলবে। হ্যাঁ আম্মু বলো। রোদের খেয়াল রাখিস, আর ওর বাসায় গিয়ে আমাকে কল করে ঠিকানা বলে দিস। আমি গিয়ে রোদকে দেখে আসবো। রোদের আব্বু বলেছে তোমাকে ওদের বাসায় থাকার জন্যে। স্যার মনে হয় কাল তোমাকে আনতে যাবে। আমি ওদের বাসায় গিয়ে কি করব? পরে সব বলবো, এখন চিন্তা না করে শুয়ে থাকো আর রাতে ডিনার করে তারপর ঘুমিয়ে পড়ো। স্নেহা কথা বলা শেষ করে কল কেটে আমার পাশে এসে বসলো। পরের দিন সকালে হসপিটালের সকল ফর্মালিটিস শেষ করে
আমাকে নিয়ে বাসায় চলে আসে। এ অবস্থায় সিঁড়ি দিয়ে ওঠানামা করার প্রয়োজন নেই। নিচে যে গেস্ট রুম আছে সেখানেই থাক। একটু সুস্থ হলে তোর রুমে যাস। ঠিকই বলেছে স্যার, এই অবস্থায় সিঁড়ি দিয়ে ওঠানামা করলে আরো বেশি অবস্থা খারাপ হবে। রহিম ভাই, তুমি রোদকে গেস্ট রুমে দিয়ে আসো। আর স্নেহামা, তোমার বাসার ঠিকানাটা দাও, আমি গিয়ে তোমার আম্মুকে নিয়ে আসি। রহিম কাকা হলো আমাদের বাসার কেয়ারটেকার। আমাকে ধরে গেস্ট রুমে নিয়ে আসে। স্নেহা আব্বুকে ওদের বাসার ঠিকানা দিয়ে রুমে চলে আসে। রহিম কাকা, কিচেনটা কোন দিকে? আমাকে দেখিয়ে দিবেন, চলুন। তুমি কিচেনে গিয়ে কি করবে? ডক্টর তোমাকে এখন ঝাল আর হলুদ খাবার খেতে বারণ করেছে, সেটাই রান্না করব। মেডিসিন নেবার সময় হয়ে যাচ্ছে, তুমি শুয়ে থাকো, আমি তাড়াতাড়ি রান্না শেষ করে আসছি। আমি আর কি বলবো, চুপচাপ শুয়ে আছি। রহিম কাকা স্নেহাকে নিয়ে গিয়ে কিচেনটা দেখিয়ে দেন। কোথায় কি আছে সবকিছু রহিম কাকা আমাকে দেখিয়ে দেয়। আমি রান্না করতে শুরু করি। রান্না শেষ হতে হতে 1 ঘন্টা লেগে যায়। প্লেটে করে খাবার নিয়ে রোদের রুমে আসি। খাবার টেবিলে রেখে একটা তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে আসি। ভালো করে পানিতে চুবিয়ে রুমে এসে রোদকে ধরে আধো শোয়া অবস্থায় বসিয়ে দিই। টি শার্ট কিছুটা ওপরে তুলে রোদের শরীর মুছে দিই। এরপর পানি এনে মুখ ধুইয়ে দিয়ে খাবার নিয়ে এসে সামনে বসি। খাবার দেখে রোদের চোখ বড় বড় হয়ে যায়। এসব কি খাবার? আমি এই সাদা খাবার আমি খাবো না। ডক্টর বলেছে ঝাল বা হলুদ দিয়ে এখন খাবার না খাওয়াতে। তাই বলে এমন সাদা? ইস, আমি খাবো না এটা। বাচ্চাদের মতো করছো কেন? চুপচাপ খাবার খেয়ে নাও, নয়তো আমি কিন্তু চলে যাব। থাক, আর ব্ল্যাকমেইল করতে হবে না, দাও খাইয়ে। আমি মুচকি হেসে রোদকে খাইয়ে দিতে থাকি। খাবার মুখে নিয়ে চোখ বন্ধ করে আছে। কোনো রকমে কয়েক লোকমা খেয়ে বলে, আর না প্লিজ, এই খাবার আরেকটু খেলে যা খেয়েছি সব বের হয়ে চলে আসবে। আমি খাবার রেখে রোদের মুখ আমার ওড়না দিয়ে মুছে দিই। এরপর মেডিসিন খাইয়ে ধরে শুইয়ে দিই। রোদের পাশে শুয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকি। রোদ আমাকে জড়িয়ে ধরে বলে, স্নেহা, আমাকে আর কখনো ছেড়ে যাবে না তো? ওহো, আর কখনো তোমাকে ছেড়ে যাব না। তোমার হয়ে থাকবো বলেই তোমার কাছে সারা জীবনের জন্য চলে এসেছি। স্নেহাকে জড়িয়ে ধরে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙতেই দেখি স্নেহা পাশে নেই। মোবাইল হাতে নিয়ে দেখি 1টা বেজে গেছে। তুই গিয়ে রোদকে ফ্রেশ করিয়ে দে, ওর মেডিসিন নেওয়ার সময় হয়ে যাচ্ছে তো। আমি মাথা নেড়ে রুমে এসে দেখি রোদ উঠে গেছে। ঘুম ভাঙলো কখন তোমার? একটু আগেই। কোথায় ছিলে তুমি? হলরুমে আম্মু আর স্যারের সাথে বসে কথা বলছিলাম। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার শরীর মুছে দেবার ব্যবস্থা করছি। বলেই আমি ওয়াশরুমে এসে একটা বালতিতে করে পানি নিয়ে এসে রোদের টি শার্ট খুলে ওর শরীর মুছে দিই। এরপর গিয়ে খাবার নিয়ে এসে রোদকে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দিই। তুমিও গিয়ে খেয়ে আসো, অনেক বেলা হয়ে গেছে। একটু পরে যাচ্ছি, আগে সবকিছু গুছিয়ে নিই। এসব এখন গোছাতে হবে না, তুমি গিয়ে খেয়ে নাও। আর কিছু না বলে ডাইনিং রুমে এসে স্যার আর আম্মুকে ডেকে খেতে বসি। স্নেহামা না থাকলে আমি যে কি করতাম রোদকে নিয়ে জানি না। স্নেহা আছে বলে আমি নিশ্চিন্ত হয়ে আছি। এটা ওর কর্তব্য ভাই সাহেব। এখন রোদ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এটাই চাই। রোদ সুস্থ হয়ে উঠলেই আমি কিন্তু আর দেরি করব না বিয়ান, দমদাম করে ওদের বিয়ের কাজ শেষ করব। আমি আর কি বলবো ভাই সাহেব, আপনি যা ভালো মনে করেন। স্যার আর আম্মুর কথা শুনে ভীষণ লজ্জা করছে। আমার সামনেই আমার বিয়ে নিয়ে কথা বলার কি আছে? কোনো রকমে খাবার খেয়ে রুমে চলে আসি। রুমে এসে দেখি রোদ মোবাইল টিপছে। তুমি এই অবস্থায় মোবাইল টিপছো কেন? মাত্রই নিয়েছি। তোমার খাওয়া হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। মোবাইল রাখো এখন। সুস্থ হওয়ার আগে মোবাইলের কথা ভুলে যাও। সেটা ভুলে গেলাম, কিন্তু এখন আমাকে ওয়াশরুমে যেতে হবে, ইমার্জেন্সি। আমি মুচকি হেসে রোদের কাছে এসে রোদকে ধরে বেড থেকে নামিয়ে ধরে ওয়াশরুমে নিয়ে আসি। বাহিরে যাও তাড়াতাড়ি, নয়তো অবস্থা খারাপ হয়ে যাবে। যাচ্ছি, কাজ শেষ হলে ডেকো, আমি দরজার বাহিরে আছি।
আমি ঠিক আছে বলতেই স্নেহা চলে যায়। আমি এই কাজ শেষ করে স্নেহাকে ডাকি। স্নেহা এসে আমাকে ধরে রুমে নিয়ে আসে, বেডে শুইয়ে দিয়ে পাশে বসে মাথায় হাত রাখে। আর এভাবেই স্নেহার যত্নে 15 থেকে 20 দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠে। ডক্টর এসে হাতের প্লাস্টার খুলে দিয়ে যায়। আপাতত ভারী কিছু ওঠাতে না বলে যায়। রোদ, তুই তো এখন সুস্থ। আমি আগামী সপ্তাহে তোর আর স্নেহা মায়ের বিয়েটা দিয়ে দিতে চাই। তুমি যা ভালো মনে করো আব্বু। আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়েই গেল। বেয়ান, আমরা তাহলে বিয়ের কেনাকাটা কাল থেকেই শুরু করে দেই। ঠিক আছে ভাই সাহেব, তাহলে তাই করুন। রাত 11টা। ব্যালকনিতে স্নেহাকে পিছন থেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছি। কতদিনের স্বপ্ন আমাদের পূর্ণ হতে যাচ্ছে। মাঝখানে অকারণে দুজন দুই দিকে চলে গিয়েছিলাম। বিরহে প্রেম আরও মধুর হয়। আগে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে আর ভাববো না। আমরা নতুন করে আমাদের আগামীটা রঙে রঙে সাজাবো। কেউ কারো ভালোবাসার মানুষকে হারিয়ে আবার পেয়েছে কিনা আমি জানি না। আমি খুব লাকি তোমাকে হারিয়ে আবার পেয়েছি। সবাইকে নিয়ে না ভেবে এখন থেকে শুধু তোমার বরকে নিয়ে ভাবো। আচ্ছা রোদ, একটা কথা সত্যি করে বলবে? মিথ্যা আমি চাইলেও বলতে পারি না, সেটা তো তুমি জানো। আমাকে তুমি মন থেকে ক্ষমা করেছো তো? আমি স্নেহাকে আমার দিকে ঘুরিয়ে কপালে চুমু দিয়ে নাকে নাক ঘষে বলি, আমি সবার সাথে রাগ করে থাকতে পারলেও তোমার সাথে পারি না। সব কিছুর চেয়ে বেশি তোমাকে ভালোবাসি, আর তুমি আমার আত্মার সাথে মিশে আছো। নিজের থেকে কেউ কখনো কি নিজেকে দূরে রাখতে পারে? হ্যাঁ, আমি কিছু না বলে রোদকে শক্ত করে জড়িয়ে ধরি। কিছু সময় দুজন এভাবে থেকে আমি আমার রুমে চলে আসি। পরের দিন থেকে আমাদের বিয়ের কেনাকাটা শুরু করে। দেখতে দেখতে চলে আসে আমাদের গায়ে হলুদের দিন। আমি অল্প কিছু হলুদ হাতে নিয়ে হাত পিছনে লুকিয়ে স্নেহার রুমে এসে দেখি অনেক মানুষ। দুজন মেয়ে স্নেহাকে রেডি করছে। হ্যালো মহিলা মণ্ডল। আমার কথা শুনে সবাই দরজার দিকে তাকায়। সবাই আমাকে দেখে একসাথে হাসতে থাকে। একটা মেয়ে বলতেছে যে ভাইয়ের তো দেখি আর তর সইছে না। গায়ে হলুদের আগেই বউয়ের কাছে চলে এসেছে বলেই আবার সবাই হাসতে থাকে। এই যে হ্যালো ময়দা সুন্দরীরা, আমার ওর সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে। সবাই 2 মিনিটের জন্য বাইরে যাও। সবাই আমার কথা শুনে কিছু সময় তাকিয়ে থেকে এক এক করে সবাই বাইরে চলে যায়। আমি দরজা বন্ধ করে স্নেহার কাছে আসতেই স্নেহা বলে, পাগল হয়ে গেছো নাকি? কি ভাবছি সবাই? কে কি ভাবলো তাতে আমার বই গেল। হয়েছে কি বলার জন্য এসছো বলো? আমি পিছন থেকে হাত সামনে এনে স্নেহাকে হলুদ দেখিয়ে বলি, আমার বউকে সবার আগে আমি হলুদ লাগিয়ে দেব, তাই সব কিছু ভুলে আসলাম। তুমি সত্যি একটা পাগল বলেই দুজন একসাথে হেসে দিই। রোদ অল্প হলুদ আমার গালে লাগিয়ে দেয়। আমিও ওর হাত থেকে একটু হলুদ নিয়ে ওর গালে লাগিয়ে দিই। রোদ আমার গালে চুমু দিয়ে চলে যায়। কিছু সময় পর দুজনকে একসাথে স্টেজে নিয়ে আসা হয়। হলুদের অনুষ্ঠান শেষ হলে সবাই একসাথে নাচ গান করে। আমার এক বান্ধবী আমাকে স্টেজে তুলে বলতো নাচার জন্য। আমি না করলেও শোনে না, জোর করেই নাচতে বাধ্য করে। বক্সে লাউডে গান বাজতে শুরু করে। রসিক রতন বৈরাগে তোমার প্রেমে হায়, মন নিয়েছে বন্ধু তুমি, প্রাণ দেব কোথায়। কি আর করব, আমিও গানের তালে তালে ডান্স করতে থাকি। পরের দিন খুব ধুমধাম করে আমাদের বিয়েটা হয়ে যায়। আর রাত প্রায় 1টা ছই ছই। আমার রুমে বসে আছি আমরা দুজন। রুমটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। আমি স্নেহার কাছে এসে ঘুমটা তুলে মাশাল্লাহ বলে স্নেহার কপালে চুমু দেই। স্নেহা আমার বুকে মাথা রাখে। সবকিছু শেষে এখন তুমি আমার, আর কোনো বাধা নেই আমাদের জীবনে। তোমার মনে পড়ে এই রাতটা নিয়ে আমাদের কত স্বপ্ন ছিল? তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আজও আমার মনে আছে। বলেই রোদ আমাকে ওর বুক থেকে তুলে কপালে চুমু দেয়। আমি চোখ বন্ধ করে নিই। রোদ আমাকে শুইয়ে দিয়ে আমার পাশে শুয়ে পড়ে। 4 চোখ তাকিয়ে আছে একে অপরের দিকে।
কিছু সময় পর রোদ আমার চোখের পাতায় কিস করে, এরপর গালে কিস করে 4 ঠোঁট এক করে দেয়। ধীরে ধীরে দুজন হারিয়ে যায় একে অপরের মাঝে। এরপর সবকিছু ইতিহাস। আপনাদের আর ইতিহাস জানতে হবে না। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।